মেয়েকে ধর্ষণ করেছিলাম কয়েক মাস আগে। আজকে আবার সেই মেয়েটা আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। তাকে পুনরায় সামনে দেখে কি বলে সম্মতি দেব এটা বিন্দু পরিমাণও বুঝতে পারছি না আমি। আমার মনে পড়ল একদিন আমি তো এই মেয়েটাকে জোর করে রেপ করেছিলাম। আমি তন্ময় শিকদার, বর্তমানে কোনো কিছুতেই পড়ি না। কয়েক মাস আগে আমার SSC পরীক্ষা শেষ হয়েছে। আমাকে ধনী পরিবারের ছেলে বলা যায়, পরিবারের একমাত্র ছেলে আমি। আমার বাবা বিদেশে থাকেন, সেখান থেকে টাকা পাঠালে আমার আর মায়ের দিনগুলো দিব্যি কেটে যায়। কিন্তু সমস্যা হলো এক জায়গায়, ইন্টার ফার্স্ট ইয়ারে থাকতে সবাই আমাকে ভালো ছেলে হিসেবে চিনত, কিন্তু মাঝখানে কি যেন হয়ে গেল। আমার বন্ধুদের পাল্লায় পড়ে পর্ন ভিডিও দেখা শুরু করলাম। সেখান থেকে শুরু। একসময় চোখের আশা পূরণ করতে করতে আমি দেহের ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম। তখন থেকে আমি আমার ক্লাসের সকল মেয়েদের খারাপ নজরে দেখতে শুরু করি। সেই ক্লাসে আমাদের একজন ক্লাসমেট ছিল, তার নাম ইরা। ক্লাসের ফার্স্ট গার্ল, কারোর সাথে কথা বলতো না, প্রচণ্ড জেদি মেয়ে বলা যায় তাকে। কিন্তু ওই আমাদের ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল। ওকে দেখলে আমার কি যেন অনুভূতি হতো তা বলে বোঝানো যাবে না। সবসময় শুধু ওকে কল্পনায় করতাম, কি সুন্দর একটা মেয়ে, দেখলে আমার মাথা ঠিক থাকে না। তো নির্লজ্জের মতো প্রতিদিন তার সাথে কথা বলতে যেতাম, কিন্তু এতে বিরক্ত হতো, আমার সাথে রেগে জোরে জোরে কথা বলতো। আরেকদিন ইরা ক্লাসে বসে কি যেন লিখছিল, আমি সেখানে গিয়ে একটু বসতেই কি কষে একটা থাপড় বসে দিল আমার গালে। ক্লাসের সবার চোখ আমাদের দিকে। ইরা আমার বুকে সেদিন অপমানের ছুরি চালান দিয়েছিল। তারপর থেকে আমার এরা দেহের প্রতি আশা আরও চেপে বসলো। যে করে হোক মেয়েটার আমার চাই, ওর দেহ দিয়ে আমি এর প্রতিশোধ নেব। দিন কাটে। একদিন হঠাৎ এরা নিজে এসে ক্ষমা চায় আমার কাছে, বলে সেদিন রাগে জ্বর বসে দিয়েছিলাম। সে ইচ্ছে করে করেনি। আমি মাথা নাড়িয়ে নিম্নত্ব হলাম। তারপরে এরা নিজের হাত আমার দিকে বাড়িয়ে দিল। ফ্রেন্ড, আমি এরার দিকে তাকালাম, মনে হাজারো কালো হেচ্ছে নিয়ে হাত ধরলাম ইরার। ওই হাত ধরাটা এখনও শেষ হয়নি। সময়ের পরিক্রমার ভালোবেসে ফেলি তাকে। আই রিপিট, ভালোবাসার নাটক করে আর কি। যদিও এরা আমার প্রাণ হয়ে থাকতে চেয়েছিল, কিন্তু আমার জোরাজোরিতে আর না করতে পারল না। আমাদের প্রেম হলো, সময় কাটতে থাকে। আমাদের SSC পরীক্ষাও শেষ হয়ে গেল, তাই আমি ফিরিয়ে সময় কাটছিলাম। তো হঠাৎ একদিন মনে খুব সাহস নিয়ে এরাকে ফোন কল দিয়ে বললাম, এরা তোমার কয়েকটা ছবি পাঠাবে। কেন? তোমারে না দেখে ঘুম আসছে না আমার, পাঠাবে? আমি মনে মনে কি যে বুদ্ধি করে রেখেছিলাম, তার জন্য আমি এখনও নিজেকে ঘৃণা করি। সেদিন এরা আমাকে বিশ্বাস করে অনেকগুলো ফটো পাঠিয়েছিল। আমি সেগুলো দিয়ে ইন্টারনেটের সাহায্যে পর্ন ভিডিও তৈরি করেছিলাম। তাছাড়াও খারাপ খারাপ ছবিও বানাতে বাদ দিইনি। আমি আর সময় না নিয়ে ভিডিও আর ছবিগুলো ইয়ার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিলাম। এরপর হুমকি দিয়ে লিখলাম, কাল আমাদের বাড়ি খালে, কাল তুমি না আসলে সব ভাইরাল করে দেব। এভাবে ফোনে ফোনে আর ভালো লাগে না। সেদিন এরা কোনো কথা বলেনি আমার সাথে, আমিও বাদ যাইনি। একটু পরপর ফোন দিয়ে যাচ্ছি আর মেসেজ পাঠাচ্ছি, তুমি রাজি না থাকলে সব ভাইরাল হয়ে যাবে, তুমি রাজি হয়ে যাও বাবু। তখন আর জবাব এলো না এরার থেকে। তারপর রাত কাটে। দিনের আলো ফুটতে মা খালার বাড়ি চলে গেল। খালা খুব অসুস্থ, তাই আমাকেও নিয়ে যেতে চেয়েছিল, বাট আমি কাটিয়ে দিয়েছি। বলেছে আমার শরীর ভালো না, মাথা ব্যথা। তারপর মাও আর জোরাজোরি করল না, একাই রওনা দিয়েছিল। আমি সকালে ইরাকে কল দিলাম, কিন্তু রিসিভ হলো না। তারপর উপায় না পেয়ে মেসেজ লিখলাম, তোমার হাতে আর 1 ঘন্টা বাকি। তখনই আমাকে অবাক করে দিয়ে এরা রিপ্লাই আসলো, বাড়ির দরজা খোলো। আমার দম বন্ধ হয়ে আসছিল, দ্রুত গিয়ে দরজা খুলে দিলাম। দেখলাম এরা, হাতে একটা ব্যাগ, মুখ শুকনো, চোখের নিচে কালো দাগ। রাতে ঘুমোয়নি বোধ হয়। আমি এরাকে ভেতর নিয়ে দরজা বন্ধ করে দিলাম। এরা বলল, কেন এগুলো করছো তুমি? আমি হাসলাম, তোমারে চাই আমি। আমি তো তোমারে, ঠিক, আমি তো খোলস চাই না, আমি তোমার দেহ চাই। এরা ঘৃণা চোখ বুঝে নিল। তারপর হঠাৎ আমার ফোন কেড়ে নিয়ে জোরে একটা তীর মেরে ফেললো ফ্লোরে। আমি চমকে গেলাম, বুঝতে চেষ্টা করলাম কি হলো এটা। এরা আমার ভাঙা ফোনটা তুলে আবার ডিল দিল। আমার ফোনটা আরও অবস্থা খারাপ হয়ে গেল, ভেঙে যেন 1000টা টুকরো হলো। ইন্না ইল্লাহা। আমার রাগ উঠলো প্রচুর। খপ করে এরা 2 হাত ধরে নিলাম। এরা আমাকে ছাড়াতে ছটফট করতে করতে বলতে লাগলো,
ছাড়, আমি তোকে পুলিশে দেব। ছাড়, তোকে অনেক বিশ্বাস করতাম জানোয়ার। জানোয়ার ডাকার আমার মেজাজ আবার চরম বিগড়ে গেল। আর অপেক্ষা করলাম না, ইরার মাথা চুল চেপে ধরে আমি আমার রুমে নিয়ে আসলাম। তারপর ধাক্কা দিয়ে বিছানায় ফিরে দিলাম। তারপর আমার কয়েকদিনের আশা ইচ্ছে মতো মিটিয়ে নিলাম। এরা চিৎকার করলে মুখ বেঁধে দিলাম ওর ওড়না দিয়ে। কতটা সময় হবে আমি জানি না, তবে অনুমানে 2-3 ঘন্টা উপরেই হবে নিজের কালো আশা পূরণ করতে। কাজ শেষে আমি এর মুখ খুলে দিলাম। এরা একদম চুপ হয়ে গিয়েছে, কেউ যেন তাকে বোবা বানিয়ে দিয়েছে এমন। আমি এরার হাত টেনে উঠে ওয়াশরুমে পাঠিয়ে দিলাম। বললাম, রেডি হয়ে চলে যা, তোর সাথে কোনো সম্পর্ক নেই আমার। অনেকক্ষণ পর এরা নিজের ধকলে রেডি হয়ে ওয়াশরুমে দরজা খুলল। মেয়েটা একদম দুর্বল হয়ে পড়েছে। আমি বুঝে নিয়েছি এর আগে এরার উপর এত জোরজারি হয়নি, আমি প্রথম। তা যাই হোক, আমার অনেক দিনের ইচ্ছে পূরণ হয়েছে, আমি খুশি। এখন টার্গেট নেক্সট মেয়ের প্রতি। দেখি কে হয় নেক্সট মেয়েটা। এর আগে আমি দরজা পর্যন্ত দিয়ে আসলাম। এরা হাঁটতে পারছে না ঠিক মতো, তবু আমার জোরে হাঁটছে শুধু। আমি ওকে দরজার বাইরে বের করে দিয়ে তার চেপে পড়লাম। রিভেঞ্জ ডান, গো। হালকা হওয়ায় আঘাতে তন্ময়ের ধ্যান আসলো। এরা তন্ময়ের সামনে এসে দাঁড়িয়েছে। তার মুখ শুকনো সূক্ষ্ম, যেন এতটুকু রক্ত নেই। কেউ মনে হয় সবটা চুষে নিয়েছে। হয়তো সেটা তন্ময়। তন্ময় মাথা নিচু করে রাখলো। এরা তন্ময়ের দিকে হাত বাড়িয়ে দিল। তারপর ভাঙা গলায় বলল, তোমার ঘড়িটা। তন্ময় তাকালো। ঘড়িটা এরাকে জন্মদিনে উপহার হিসেবে দিয়েছিল সে। ঘড়িটা দেখে নিজেকে খুন করে ফেলতে ইচ্ছে করছে তার। কি করলাম আমি, নিজেকে ধর্ষক উপাধি দিলাম। ভাবতে ভাবতে ভাঙা গলায় তন্ময় বলল, রেখে দাও, কারো জিনিস নিয়ে ব্যথাটা আর বাড়াতে চায় না। তন্ময় অসহায়ের মতো তাকালো। তার মুখেও কথা ফুটছে না। আশেপাশে কেউ নেই, সব খালি। চারপাশ ধু করছে শুধু। এরা তন্ময়ের সাড়া না পেয়ে আবারও বলল, অনেক বিশ্বাস করতাম তোমারে, আর তুমি এই প্রতিদান দিলা। তন্ময়ের কলেজা ফাটে, কথা আটকে আসে, তবু বলে ওঠে, তোমারে কত খুঁজেছি, কই ছিলা তুমি? এরা মাথা তুলে তাকায় জবাব করে, কেন, তুমি জেনে কি করবা? এরা সত্যি আমি ভালো হয়ে গেছি, প্লিজ আমায় মাফ করে দাও। এরা তাকালো তন্ময়ের দিকে। তারপর হাতের ঘড়িটা তন্ময়ের দিকে ঢিল মেরে বলল, কিন্তু আমি তো ভালো হতে পারিনি, আমি যে আজও অপবিত্র। কি নিবি আমার ভার? বলে পেছনে ফিরে হাঁটা ধরলো এরা। তন্ময় ডেকেও আর সাড়া পেল না এরাকে। সামান্য একটা ঘড়ির জন্য তাদের আবার দেখা হলো। এই দেখাটা তো না হলেও পারত। তন্ময় তো আগে সব কথাই ভুলে গিয়েছিল, আবার কেন মনে করিয়ে দিল এরা? একটা কাজের জন্য তন্ময় আজীবন কৃতজ্ঞ থাকবে এরার উপর। সেই কাজটা হলো, এরা ধর্ষণের কথাটি কাউকে বলেনি, এমনকি নিজের বাবা মাকেও না। এটা নিজের মধ্যে রেখে কষ্টে মরছে সে। এদের তন্ময় হয়তো সমাজের কাছ থেকে বেঁচে গিয়েছে, কিন্তু নিজের কাছ থেকে বেঁচেনি। নিজের কাজে মনটা তাকে খুব বাজেভাবে পোড়ায়, যেভাবে এখন পড়ছে। না, এরার থেকে ক্ষমা চাইতে হবে তার। এই ভেবে তন্ময় এরার পথের দিকে তাকালো, দেখলো কেউ নেই, নিঃশব্দ পথ। তন্ময় এগুলো, তবু কাউকে দেখতে পেল না। এরাকে না পাওয়ায় এই রাগটা নিজের প্রতি প্রভাব ফেলালো তন্ময়ের। সেই এরা দিয়ে যাওয়া ঘড়িটা শক্তির জোরে রাস্তায় টিল মারল। ঘড়ির কাছ ভেঙে 1000 টুকরো হলো। তার সাথে তন্ময় নির্জন রাস্তায় গগন বিদারী চিৎকার দিয়ে ডাকলো,